এই যে বাংলাদেশে ল্যান্ড শেয়ারিং এটা খুব জনপ্রিয় হচ্ছে, তার সাথে সাথে মানুষের খুব আগ্রহ বাড়ছে। টোটাল বিষয়টা যদি আপনি আমাদেরকে একটু সহজ করে বলতেন যে এটা কিভাবে চলে, প্রকল্পটা কিভাবে কাজ করে। যারা ল্যান্ড শেয়ারিং নিয়ে কাজ করছেন বা করার প্ল্যান করছেন তাদেরও জানা উচিত যে এখানে ভালো দিক কোনটা, মন্দ দিক কোনটা, আইনগত জটিলতাগুলো কি থাকে। আসলে ল্যান্ড শেয়ার নাকি ডেভেলপার কাছ থেকে প্রপার্টি কিনে, ওয়াই নট এ রিয়েল এস্টেট কোম্পানি? তো আপনার আজকের 50 লক্ষ টাকা 15 বছর পরে গিয়ে আপনি এটা ইভ্যালুয়েশন করে দেখেন তো কত টাকা দাঁড়াচ্ছে, যেটা আপনি রিয়েল এস্টেট কোম্পানির কাছ থেকে 2 বছর বা 2.5 বছর পাচ্ছেন। একটা ল্যান্ডের হার্ট হচ্ছে ডকুমেন্টস। জি, এই ডকুমেন্টসটা আমাকে ভেরি ইম্পর্টেন্ট। পারচেসটা আমি করব অথবা আমি সেখান থেকে ফিরে আসবো। আর্কিটেক্ট কিন্তু আপনাকে সব A to Z বের করে দিতে হবে। আপনার ইউটিলিটি অফ দ্য স্পেস, আপনার এয়ার সাফিসিয়েন্ট এয়ার সার্কুলেশন, সাফিসিয়েন্ট সানলাইট আপনার অ্যাপার্টমেন্টে আসছে কিনা সে কিন্তু এদিকে ফলো করে খেয়াল রাখবেন। আপনি মাঝে মাঝে গিয়ে দেখবেন যে অ্যাপার্টমেন্টে আপনি বেডরুমে শুয়ে আছেন, এই বাথরুমের পাইপ দেখা যাচ্ছে। কেন হচ্ছে? আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে প্রপার্টি খবরের আজকের পডকাস্ট অনুষ্ঠানে। আমি আরিফ হাসান। আজকে আমরা আলোচনার একটা গুরুত্বপূর্ণ বিষয় চিহ্নিত করেছি, তা হচ্ছে বাংলাদেশের ল্যান্ড শেয়ারিং প্রজেক্ট। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয়। বেসিক্যালি বাংলাদেশে ল্যান্ড শেয়ারিং প্রজেক্ট বিভিন্ন কলিগ বন্ধুবান্ধব একসাথে নিয়ে আসলে একটা ল্যান্ডের মালিক থেকে কিনে নেয় এবং এরপরে তারা সবাই একত্রিত হয়ে ডেভেলপ করে। তো আমরা আজকে পরিচিত হব আমাদের আজকের অতিথিদের সাথে, যারা কিনা এই ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে তাদের অভিজ্ঞতা, তাদের পেশা, শ্রম, মানুষকে সহযোগিতা করা, হেল্প করা, সব কিছুতে ওনারা জড়িত ছিলেন। প্রথমে আমরা পরিচিত হব আমাদের অ্যাডভোকেট মসিউদ্দিন সাদি ভাইয়ের সাথে। তিনি অনেকগুলো কোম্পানিতে লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে কাজ করেছেন। তার পাশাপাশি উনি নিজেও ব্যক্তিগতভাবেও অনেক আইনগত দিকগুলো খুব সহজভাবে এবং আপনাদের উপযোগী করে বলার চেষ্টা করেন। আমাদের সাথে উপস্থিত রয়েছেন শাহিনুর ভাই, জিএম হোল্ডিংয়ের সিইও। আমাকে যদি একটু শাহিনুর ভাই যদি বলতেন, এই যে বাংলাদেশে ল্যান্ড শেয়ারিং এটা খুব জনপ্রিয় হচ্ছে, তার সাথে সাথে মানুষের খুব আগ্রহ বাড়ছে, যদি এই টোটাল বিষয়টা যদি আপনি আমাদেরকে একটু সহজ করে বলতেন। ধন্যবাদ আরিফ ভাই। আসলে ল্যান্ড শেয়ারিং কনসেপ্টটা, যদি ল্যান্ড শেয়ারিং বলা হচ্ছে, বাট এই কনসেপ্টটা কিন্তু আগে থেকেই ডেভেলপড। বিকজ যখন আমরা রিয়েল এস্টেট ডেভেলপ করি তখন কিন্তু একটা হচ্ছে জমি কিনে করি, আর একটা হচ্ছে জমিওয়ালার কাছ থেকে জয়েন্ট ভেঞ্চার নিয়ে করি। তো জয়েন্ট ভেঞ্চার প্রসেসটাই কিন্তু ল্যান্ড শেয়ার। 5টা বন্ধু মিলে একসাথে কথা বলে যে চল দোস্ত আমরা একটা বাড়ি করি। তো ওই একটা বাড়ি করা থেকেই কিন্তু এই কনসেপ্টটা ডেভেলপ করে। তো প্রথমে হয়তো বা 5টা বন্ধু মিলে একটা জমি ক্রয় করে, সবাই একই পরিমাণ সমপরিমাণ টাকা দিয়ে জমি ক্রয় করার পর আবার টাকা দিয়ে একসাথে টাকা জোগাড় করার পরে পর্যায়ক্রমে একটা বিল্ডিং তৈরি করে। তো আলটিমেটলি ওখান থেকে আসলে যে ল্যান্ড শেয়ারিং এর কনসেপ্টটা তৈরি হয়, এটা অনেক জনপ্রিয়তা পাচ্ছে 2-3 বছর ধরে, যদিও এটা কনসেপ্টটা অনেক আগে থেকে। কিন্তু এর আগে এটার সাথে সাথে আপনি এটাও বলেছেন যে এটা জনপ্রিয়তার একটা কারণ হচ্ছে প্রপার্টির ভ্যালু অনেক বেড়ে গিয়েছে, মানুষ একটু আগে নিয়ে আসছে। তাছাড়া এটা আরও বেশ জনপ্রিয়তার কিছু মৌলিক যদি দিকগুলো যদি আমাকে বলুন। মিডিয়াম রেঞ্জের অ্যাপার্টমেন্ট কিনতে যান, ইফ ইট ইজ ওয়ান গোতে যদি আপনি কিনে যান, তাহলে আপনাকে একটা বড় একটা অ্যামাউন্ট আপনার সাথে থাকতে হবে। জি। আর যদি অন্যান্য ক্যাটাগরিতে যেগুলো আমরা রিয়েল এস্টেট কোম্পানিগুলো যে কিস্তি সুবিধা দেয়, আলটিমেটলি 30% ডাউন পেমেন্ট দিয়ে আপনি প্রতি মাসে মাসে কিস্তি দিলেন, অথবা একটা পার্টিকুলার পার্ট আপনি রেখে দিলেন ফর ব্যাংক লোনের জন্য। সে ধরেন আপনি 60% নিজেই বেয়ার করলেন ইনক্লুডিং ডাউন পেমেন্ট অ্যান্ড ইনস্টলমেন্ট, দেন বাকিটা আপনি অ্যারেঞ্জ করে নিলেন ব্যাংক ফাইন্যান্স থেকে। জি। তো দেখা যায় এটা অনেক সময় অনেকের জন্য একটু প্রেশার হয়ে যায়। জি। সে আমি যদি একটা এক্সাম্পল দিই, একটা মাল্টিনেশনাল কোম্পানি হোক বা একটা প্রাইভেট কোম্পানি হোক, তার যে স্যালারি স্ট্রাকচার যে সেখান থেকে তাকে 30% জোগাড় করতে একটা পার্টিকুলার টাইম লেগে যাবে। আচ্ছা, ওই টাইমটা থেকে দেন তাকে আবার কি করতে হবে, প্রতি মাসে মাসে যে ইনস্টলমেন্ট পে করবে সে তার জন্য কতটুকু সাফিসিয়েন্ট হচ্ছে। তো এখানে কিন্তু একটা পেমেন্ট স্কেজুল একটা কিন্তু ফিক্স করা থাকছে, যেটা আপনার ফলো করতে হচ্ছে।
আর অন দ্য আদার হ্যান্ড যারা ল্যান্ড শেয়ারিং এর দিকে ইন্টারেস্টেড হচ্ছে কেন, জি যে হয়তো বা অল্প কিছু টাকা সঞ্চয় করে প্রথমে তারা ফার্স্ট স্টেজ যে জমিটা, জি 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 আপনি বাজেটে চিন্তা করেন, জি একটা হচ্ছে টোটাল একটা রিয়েল এস্টেট বিল্ডিং এর একটা অ্যাপার্টমেন্টের বাজেট, আর এখানে শুধুমাত্র একটা ল্যান্ডের শেয়ারের বাজেট, রাইট দ্যাট উড বি অ্যারাউন্ড 1/4 অফ দ্য অ্যাপার্টমেন্ট প্রাইস। জি তো ওটা যখন তাদের ফিক্সড হয়ে যায় তখন তারা হয়তো বা এই 5 জনে মিলে জমিটা রেজিস্ট্রি করে নেয় 5 জনের নামে, জি নিয়ে দেন তারা প্ল্যান জি করে একটা অ্যাপার্টমেন্ট প্ল্যান করে, অথবা তাদের আমি যতটুকু দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে একটা বিল্ডিং করলে 5 জন যদি শেয়ার থাকে তারা 10টা অ্যাপার্টমেন্ট করে, জি, একটাতে নিজে থাকতে চায় জি আর একটা ভাড়া দিতে চায়, জি, যেটা জি, জি। প্যাসিভ ইনকাম আসে। জি 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 তো বোথ এন্ডে তাদের মধ্যে একটা রিল্যাক্স থাকে, যেটা যে আপনার রিয়েল এস্টেট কোম্পানিতে একটা একদম টার্মস ফিক্সড টার্ম যে স্কেজুলটা থাকে Right. তাদেরকে ওটা ফলো করতে হয় না, আচ্ছা কারণ তারা তাদের প্রজেক্ট তারা ডেভেলপ করছে, জি যখন তাদের ফান্ড রেজ করছে তারা করছে, আবার যখন ফান্ড রেজ করছে তারা করছে। জি বাট ডিফারেন্স এটা হচ্ছে যে রিয়েল এস্টেট কোম্পানিতে যদি আপনি ওই অ্যাপার্টমেন্টটা যে পার্টিকুলার টাইমে পেতেন সেক্ষেত্রে হয়তো বা আপনাকে আর একটু প্রলং করতে হতে পারে, আচ্ছা বাট ফাইন্যান্সিয়াল দিক থেকে আপনি একটু রিল্যাক্স থাকতে পারছেন। প্রথমত হচ্ছিল গিয়ে গতানুগতিক যে আমাদের রিয়েল এস্টেটটা যেভাবে করে পেমেন্ট স্ক্যাজুয়ালটা সাজায় সেখান থেকে একটু ফ্লেক্সিবল থাকে অনেক ফ্লেক্সিবল থাকছে। থাকে এবং নিজের মতো করে ওনরা নিজেদের ভিতর আন্ডারস্ট্যান্ডিং Absolutely, করে absolutely. তারপরে ওটা করতে পারতেছে। এবং তার সাথে সাথে আপনি আরেকটা জিনিস খুব ভালোভাবে বলেছেন যে 5 জনের যদি নেই, যদি 10 তলা বিল্ডিং হয় 2টা করে ইউনিট পাচ্ছি আমরা, ওকে একটা উনি রাখছে আর একটা উনি রেন্টের থেকে নিতে পারছে, সেখান থেকেও একটা Correct, ওই absolutely. ওই জায়গা থেকে করতেছে। ধরনের কন্ট্রাডিকশন আছে, অনেক জি। ধরনের মন্তব্য আছে, জি অনেক ভালো দিক আছে, অনেক খারাপ দিক আছে। আই বিলিভ আপনার প্ল্যান আছে, আমরা হয়তো হ্যাঁ জি আস্তে আস্তে আমরা এটা নিয়ে কথা আলাপ বলবো। করব। জি জি আমি অবশ্যই শুনতে চাই, কারণ মানুষের ভিতরে এটা নিয়ে যথেষ্ট পরিমাণ আগ্রহ রয়েছে। আগ্রহ ওই জন্যই বলা যে আগ্রহ যেহেতু রয়েছে, জি, জি। তো যারা এখন ল্যান্ড শেয়ারিং নিয়ে কাজ করছেন বা করার প্ল্যান করছেন তাদেরও জানা উচিত যে এখানে ভালো দিক কোনটা, মন্দ দিক কোনটা। একদম অবশ্যই অবশ্যই। আমি অ্যাডভোকেট সাদি ভাইয়ের কাছে চলে যেতে চাই। সাদি ভাই উনি যেমনটা বলছিলেন শাহরিয়ার ভাই যে কয়েকজন বন্ধু মিলে, আত্মীয় স্বজন মিলে বা কলিগরা মিলে এরকম ওনারা নিয়ে একটা ল্যান্ড নিয়ে ডেভেলপ করেন। তো এই ক্ষেত্রে আমাদের আইনগত জটিলতাগুলো কি কি থাকতে পারে? ধন্যবাদ আরিফ ভাই, আপনি সুন্দর একটা খুব শক্ত একটা মানে কোশ্চেন আপনি করলেন। আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে আইনগত জটিলতা তো অবশ্যই প্রতিটা ক্ষেত্রেই থাকে। ল্যান্ডের ক্ষেত্রে বিভিন্ন ডকুমেন্টারি কিছু ইস্যু থাকে, ল্যান্ডের কিছু আইনগত দিকের কিছু বিষয় থাকে, এই জায়গাটা কতটুকু মানে উপযোগী, যে এই উপযোগীর ভিতরে এখানে সরকারি কোনো বা বলেন না কেন বা কোনো ব্যাংকের কোনো দায়বদ্ধতা বলেন না কেন এমন কোনো কিছু আছে কি না, বা কোনো জায়গায় এখানে বন্ডিং আছে কি না, বা আমার জায়গা দাগের ক্ষেত্রে কোনো রকম কোনো এম্বার্গো আছে কি না, এই ধরনের কিছু ইস্যুস থেকে থাকে। যদি সেটা থেকেও থাকে সেটা আইনগত দিক থেকে সেটা রিমুভ করা সম্ভব, কিন্তু এইটা যদি ইনস্টিটিউশনালি হয়, প্রাতিষ্ঠানিকভাবে হয়, তাহলে এটা খুব সহজেই এই জিনিসটা সলভ হয়ে যায়। ধরা যাক আমি একটা ল্যান্ড নিয়েছি আমার ফ্রেন্ডের মিলে। তো আমি এখন ফার্স্টে আমি কি করি, আমরা সবাই মিলে টাকা তুলে আগে ল্যান্ড ওনারকে তার প্রাপ্য টাকাটা বা তার সাথে যত টাকা দিয়ে আমরা কিনতে চাই সেই টাকাটা আমরা করি, রাইট, তাকে দিয়ে দিই। এই টাকাটা তুলে যে আমি যে তাকে দিচ্ছি, মানে ল্যান্ড ওনারকে দিচ্ছি, সেটা কি আমরা ইন্ডিভিজুয়ালি করে সবার টাকা একত্র করে তারপর ওনাকে দিচ্ছি, নাকি আমরা কোনো একটা প্রতিষ্ঠান করে তারপরে এটা, মানে জেনারেলি আইনগত দিকগুলো কীরকম থাকে? আচ্ছা, ধন্যবাদ আরিফ ভাই। আমি যে জিনিসটা আপনি যেটা জিজ্ঞাসা করছেন তার অ্যান্সারটা হলো এটাই, যে সেটা হচ্ছে যে একটা ল্যান্ড যখন আমরা পারচেস করি এরপরে তো আমরা চিন্তা প্ল্যান থাকে ডেভেলপ করার। রাইট। আচ্ছা, এই ডেভেলপ করতে যে আমরা যখন পারচেস করি তখন 5 জন 7 জন বা আমরা যত ব্যক্তি আমরা ল্যান্ডটাকে কিনতে চাচ্ছি ততজনেরই এখানে ইনভলভমেন্ট থাকে, ততজনের টাকা ওখানে ইকুয়াল রেশিওতেই যদি হয় তাহলে সেটাকে আমরা একটা চক আউট করি। এর পরবর্তী পর্যায়ে সেই প্রত্যেক পার্সনের টাকাটা আমরা এক জায়গায় করি। এই এক জায়গায় করার পরে দেন তখন আমরা যিনি বিক্রেতা অর্থাৎ যিনি ল্যান্ড সেলার তার কাছে আমরা পারচেস করি, আচ্ছা, তিনি সেল করেন। যতটুকু বুঝলাম সাদি ভাই সেটা হচ্ছে যে সে আপনি জমিওয়ালা, আমরা 4 ভাই মিলে আমরা জমিটা কিনছি, যখন জমিটা রেজিস্ট্রি হচ্ছে আমাদের 4 ভাইয়ের নামেই হচ্ছে, ডেফিনেটলি, মানে আই মিন একদম হারাহারি হারে, মানে হারাহারি সম সংখ্যক, ডেফিনেটলি। আচ্ছা, এর পরবর্তী পর্যায়ে দেখা যায় যে জায়গার
এই জায়গাটা যখনই আমি পারচেস করতে যাব তখন ডেফিনেটলি জমিটা সম্পর্কে আমার তো ভেটিং করতে হবে, একটু আচ্ছা। দেখতে হবে। এই ভেটিং এর পরবর্তী পর্যায়ে তো আমি ডিসিশন নিব। জি, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, হ্যাঁ। মানে আগে আগে তো কিনে ফেলা যাবে না, না, আগে তো না, না। দেখতে হবে আগে ডিসকন্টক কিনা। ল্যান্ড নিষ্কণ্টক কিনা, রাইট, হ্যাঁ, রাইট। হ্যাঁ। তো এটা যখনই আমি বুঝবো যে না এটা আমার অত্যন্ত উপযোগী একটা জায়গা, তাহলে সেই ক্ষেত্রে আমি সেখানে বিনিয়োগ করলাম। আচ্ছা, এখন সাদি ভাই খুব ইম্পর্টেন্ট কথা বলছে আরিফ ভাই, কারণ এটা কিন্তু আসলে অনেক ইম্পর্টেন্ট যে আমরা সাধারণত যা দেখি যে 4 ভাইয়ের পছন্দ হচ্ছে জমির সাথে কথা বললাম, চলেন রেজিস্ট্রি করে নিই, হ্যাঁ, রেজিস্ট্রি করে নিলাম, পরবর্তীতে গিয়ে হয়তো কি হচ্ছে এটা বুঝতে পারছি না আমরা। Right. তো ওয়াইরাইজ আমরা যদি আগে একজন লিগ্যাল অ্যাডভাইজার Advisor-কে যদি সাদি ভাইয়ের মতো একজন হ্যাঁ, আপনি দেই দিয়ে যে ভাই দিই, সাদি ভাই হ্যাঁ, দেখেন তো জমিটা ঠিক আছে কিনা। হ্যাঁ। কারণ এখানে তো অনেকগুলো সমস্যা থাকে, কারণ আমিও যদি আমার 4 ফ্রেন্ডের থেকে যদি টাকা নিয়ে আসি, আমরা নিয়ে এসে আগে একজন আমার হয়তো বা আরেক ফ্রেন্ড জিজ্ঞাসা করতে পারে যে তোমরা কতটুকু ল্যান্ডের ব্যাপারে জানো বা ল্যান্ডের হিস্ট্রির ব্যাপারেও যদি right, আপনি যদি এরকম, আমাদের তো অনেকগুলো প্রসেস রয়েছে, সো ওই জিনিসগুলো আপনি হয়তো বা দেখবেন। তো এটাই আর কি, যে এখন আমি আরেকটু শাহিনুর ভাইকে একটু জিজ্ঞেস করবো, যেটা একদমই সমস্যা। আমি আসলে ল্যান্ড শেয়ার নাকি আমি ডেভেলপারের কাছ থেকে প্রপার্টি কিনবো? আমি যদি খুব সহজ কথায় বলি আরিফ ভাই, সহজ কথায় হচ্ছে যে আমি আমার নিজের যে টাকাটা, অবশ্যই আমার টাকা মূল্যবান টাকা, আপনার টাকাটা আপনার কাছে মূল্যবান। তো প্রত্যেকের কাছের টাকাটাই প্রত্যেকের কাছে মূল্যবান, যে এই টাকাটাকে ঠিক জায়গায় কাজে লাগানো। আমরা অনেক সময় খেয়াল করে দেখি যে একটু কম খরচ করার জন্য হয়তো বা, আমি নেগেটিভলি বলছি না, যে আমরা নাম না জানা বা অল্প জানা ডেভেলপারের কাছে চলে যাচ্ছি কম কম টাকার জন্য। খুব বেশি কম না, কিন্তু আবার এমন না যে আপনি একজন ডেভেলপার ফ্রি দিতে পারবে, ইটস নট লাইক দ্যাট। দামের পার্থক্যটা একটা ব্র্যান্ডেড দেশের নাম করা যে রিয়েল এস্টেট কোম্পানিগুলি আছে, তাদের কাছ থেকে কিনতে গেলে ডেফিনেটলি আপনাকে একটু বেশি পে করতেই হবে। কারণ আছে, কারণটা বলছি আপনাকে। তো আমি পার্টিকুলারলি আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দিতে পারি। আমি অবশ্যই আমি যদি কিছু কোনো প্রপার্টি কিনি, আমি একজন একটা নাম করা ডেভেলপারের কাছ থেকে কিনবো, কেনার এইটার পেছনে আমার যথেষ্ট যুক্তি আছে। আমি ভাইয়ের কথা ধরে আসি, সেটা হচ্ছে যে যদি আমি মনে করেন সে আমার 5টা ফ্রেন্ড মিলে একটা জমি নিলাম, এটা হচ্ছে ল্যান্ড শেয়ারিং বেসে একটা প্রজেক্ট করার জন্য। ওই যে প্রথমে কথা বললাম যে আমি যদি একজন লিগ্যাল কনসালটেন্ট বা লিগ্যাল অ্যাডভাইজারের অ্যাডভাইস না নিয়ে জমিটা কিনি, আমার একটা রিস্ক থেকে গেল, আমি ইন ফিউচারে গিয়ে প্রবলেমে পড়তে পারি। তো ডেফিনেটলি আই নিড টু অ্যাপয়েন্ট সাম লিগ্যাল অ্যাডভাইজার, নাম্বার 1। নাম্বার 2, জমি কেনা হয়ে গেল, রেজিস্ট্রেশন নিলাম, রাইট? দেন মাই ফার্স্ট ওয়ার্ক উড বি টু অ্যাপয়েন্ট অ্যাজ এ পার্টিকুলার আর্কিটেকচার ফার্ম। যদি আমি সেই আর্কিটেকচার ফার্মটাকে অ্যাপয়েন্ট না করি, তাহলে কিন্তু আমি প্রপার গাইডলাইন পাবো না। আমি জমিতে অ্যাকর্ডিং টু যে অথরিটি, আমি রাজুকের যে নিয়ম আছে, এফএআর বলেন বা ড্যাপের যে নিয়ম আছেন বা হাউজিং অথরিটির নিয়ম আছেন, এই নিয়মগুলিকে আমি সঠিকভাবে মানতে পারলাম কি না, সেটার জন্য কিন্তু আমাকে গাইড করবে আমার আর্কিটেকচার কনসাল্টিং ফার্ম। আমি যদি এটা এখন আমার অন্য কোনো ইঞ্জিনিয়ার বন্ধুকে দিয়ে করাই, সে কি এইটাকে পারবে? ওখানে কিন্তু একটা রিস্ক থেকে গেল। আচ্ছা, থার্ড হচ্ছে কি একটা সিভিল কনসালটেন্ট, একটা ইঞ্জিনিয়ারিং ফার্মকে অ্যাপয়েন্ট করা। এই টোটাল আর্কিটেকচার ফার্ম যেটা আপনার ডিজাইন করলো, এটাকে একদম ওয়ার্কিং মডিউলে নিয়ে আসতে হবে একজন সিভিল কনসালটেন্টকে দিয়ে। এটাও যদি আমি আমার ওই পার্টিকুলার ফ্রেন্ডকে দিয়ে করাই, সেক্ষেত্রে আমার কিন্তু ওই সেম টাইপের রিস্ক থেকেই গেল। এটা হচ্ছে রিস্কগুলি এই ধরনের যে আমার একজন আর্কিটেকচার কনসালটেন্ট বা একজন আর্কিটেক্ট কিন্তু আপনাকে সব A to Z বের করে দিতে পারবে। আপনার ইউটিলিটি অফ দ্য স্পেস, আপনার এয়ার সার্কুলেশন, সাফিসিয়েন্ট সানলাইটস আপনার অ্যাপার্টমেন্টে আসছে কিনা, সে কিন্তু এই দিকটা ভালো করে খেয়াল রাখবে। আপনাকে থাকার উপযোগী করে একটা ডিজাইন করে দেবে, যেটা হয়তো আমার সেই ইঞ্জিনিয়ার সেই গতানুগতিক ইঞ্জিনিয়ারিং পার্ট থেকে শুধু বাড়ি তৈরি করার মতো করে দিতে পারবে, এর বাড়ি করে দিতে পারবে না। তো 3 নম্বর চলে গেল হচ্ছে আপনার সিভিল কনসালটেন্ট। 4th হচ্ছে গিয়ে আপনি এই যে বিল্ডিং করবেন, এর সাথে রিলেটেড হচ্ছে MEP, দ্যাট মিনস মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড প্লাম্বিং। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিষয়। অবশ্যই আপনি মাঝে মাঝে গিয়ে দেখবেন যে অ্যাপার্টমেন্টে আপনি বেডরুমে শুয়ে আছেন, এই বাথরুমের পাইপ দেখা যাচ্ছে। কেন হচ্ছে এটা? বিকজ প্রপার কনসালটেন্ট আপনি দিতে পারেন। তো এই ধাপগুলি যদি আপনি এই ল্যান্ড শেয়ারিংয়েও ফলো করেন, তাহলে আপনি খেয়াল করে দেখবেন যে আপনি এতগুলি ফলো করার মতো সময় আপনার আছে কিনা, ঠিক মতো ফলো করতে পারছেন কিনা। এটা অনেক ইম্পর্টেন্ট বিষয়। আর তা না হলে কাউকে না কাউকে আপনার দায়িত্ব দিতে হবে, একজনকে দায়িত্ব নিতে হবে। তো ওয়াই নট হিম, ওয়াই নট এ রিয়েল এস্টেট কোম্পানি?
অথবা কেন নয় একটা ইঞ্জিনিয়ারিং কন্ট্রাক্টর, ভালো ইঞ্জিনিয়ারিং কন্ট্রাক্টর বাংলাদেশে অনেক আছে, তাকে আপনি কন্ট্রাক্ট দিয়ে দেন, হোল কন্ট্রাক্ট। আলটিমেটলি গিয়ে দেখবেন আপনার খরচ কিন্তু খুব বেশি না, 18 বা 20-এর মতোই হবে। আচ্ছা। তো এই 18 বা 20-এর মতো যদি হবে, আমি একটা ব্র্যান্ডেড রিয়েল এস্টেট কোম্পানির কাছ থেকে কেন নিচ্ছি না? নাম্বার ওয়ান। আবার আরেকটা বিষয় আছে, এই যে আপনি টোটাল প্রসেসটা ক্যারি করছেন, এই প্রসেসটা ক্যারি করতে আপনি কি 10 বছর লাগছে নাকি 15 বছর লাগছে, এটা আপনাকে খেয়াল করতে হবে, বিকজ ইট ইজ ইয়োর মানি। অফকোর্স। তো আপনার আজকের 50 লক্ষ টাকা 15 বছর পরে গিয়ে আপনি এটা ইভ্যালুয়েশন করে দেখেন তো কত টাকা দাঁড়াচ্ছে, যেটা আপনি রিয়েল এস্টেট কোম্পানির কাছ থেকে 2 বছর বা 2.5 বছরে পাচ্ছেন। তো আপনাকে ওই ইভ্যালুয়েশনটা করতে হবে, ফাইন্যান্সিয়াল ইভ্যালুয়েশনটা, তাই না? এটা তো একটা মানে আমরা হয়তো বা এখন আমাদের ক্যাপাসিটি কম, কিন্তু এই ক্যাপাসিটি কমটাকেই কিন্তু আবার আপনাকে উপযোগী করার জন্য কিন্তু ভালো ভালো রিয়েল এস্টেট কোম্পানিগুলি বসে আছে, যে আপনার বাজেটটাকে অ্যাকোমোডেট করা। আপনার কাছে এখন কত 50 লক্ষ টাকা আছে, ঠিক আছে, 50 লক্ষ টাকায় দেন আপাতত। জি। আপনি বিল্ডিং রেডি হোক, আপনাকে একটা ফাইন্যান্সিয়াল হাউজিং লোনের ব্যবস্থা করে দেবে। জি। আপনি 20 বছরের জন্য একটা লোন নেন, জি। দেন, তাতে হচ্ছে কি আপনার বেটার লাইফস্টাইল পাচ্ছেন। কিন্তু আপনি শেয়ারিং করে আপনি সেই পার্টিকুলার লাইফস্টাইল পাচ্ছেন নাও পেতে পারেন, এটা একটা বিষয়। আপনি যখন একটা হাউজিং কোম্পানি থেকে কিনছেন, ওখানে আপনার 10 ধরনের কাস্টমার্স আছে, কিন্তু কারোর সাথে আপনার কোনো লিটিগেশনের কোনো সম্ভাবনা নেই, বাগবিতণ্ডা হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু এই 5 জন যে আপনার ল্যান্ড কিনলেন, 5 জনই তো ল্যান্ডের সম অধিকারী। আপনার জমি কিনেছেন না, আজকে একজন বেগে বসলে আপনি কি করবেন? বাকি 4 জন কি করবে? 2 জন বেগে গেলে বাকি 3 জন কি করবে? এই জিনিসগুলি খেয়াল করতে হবে। তো আসলে আমাদের এখন সবাই, আমি নেগেটিভও বলছি না, যদি প্রপারলি এই জিনিসগুলি হ্যান্ডেল করে কেউ ল্যান্ড শেয়ারিং করতে পারে, ফ্যান্টাস্টিক, নো প্রবলেম। বাট আদারওয়াইজ আই উড সাজেস্ট প্লিজ গো উইথ সাম রিনাউন্ড ডেভেলপার কোম্পানি। থ্যাংক ইউ শাহির ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের এই বিষয়টাকে আর একটু সহজ করে দেওয়ার জন্য। আমি সাদি ভাইয়ের কাছে, যেহেতু ভাই বলছিলেন যে একটা ল্যান্ড শেয়ারিং, একটা রিয়েল এস্টেট ডেভেলপার শুধুমাত্র একটা বাড়ি করেন না বা একটা অ্যাপার্টমেন্ট বানান না, একটা কমিউনিটি তৈরি করেন, তার সাথে সাথে হচ্ছে হলো গিয়ে উনি আরও বলছেন একটা লাইফস্টাইল করেন। সো লাইফস্টাইলের যদি কথা চলে আসে, তাহলে অনেক অ্যামিনিটিস চলে আসে। আবার দেখেন, একটা রিয়েল এস্টেট কোম্পানি কিন্তু আপনাকে শুধু একটা বিল্ডিং তৈরি করে দিয়ে কিন্তু ক্ষান্ত হন না, আপনাকে কিন্তু ওই যে বিল্ডিংটা ওনারা রেডি করলেন, কিভাবে করেছেন, প্রত্যেকটা জিনিস আপনাকে বুঝিয়ে দেবেন। 1 বছর তারা ক্যারি করবে, তারা আপনাকে 1 বছর শেখাবে যে হাউ টু মেনটেন দিস বিল্ডিং, তাই না? এই জিনিসটা কিন্তু আমরা ওখানে পাচ্ছি না। এই সার্ভিস ওয়ারেন্টিটা এটা একমাত্র কোম্পানি দেবে, কিন্তু এটা কখনোই সম্ভব হবে না যদি আমরা কয়েকজন মিলে, আমার কিছু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মিলে, এটা তখন আমাদের রেসপন্সিবিলিটিতে চলে আসবে যে না, এটা এইগুলো আমাদেরই কাজ, এটা আমাদের কনস্ট্রাকশন করার সময় একটা প্রবলেম ছিল, এটাকে এখন সলভ করতে হবে। এখন এই সলভ করতে যে সেখানে অনেক কিছু অর্থেরও ব্যাপার আছে, এই অর্থগুলো, এই টাকাগুলো তখন তারা কে দিবে, এই নিয়ে একটা কোশ্চেন প্রথমে ভাই আমি আরেকটা জিনিস আপনাকে বলি, 90 থেকে 95% কেসে আমি জানি এই ল্যান্ড শেয়ারিং এ গিয়ে ওই যে 5 জন থেকে যায়নি, 2-1 এদিকে চলে গেছে। এটা 95% হয়েছে। এবং আমি শাইনুর ভাইয়ের সাথে একদম সম্পূর্ণ একমত। এটা শাইনুর ভাইয়ের একটা অভিজ্ঞতা থেকে বলছে, আমিও এটা, আমারও মানে পরিচিতি অনেক আছে, তাদের কাছ থেকেও জানা। এমনও হয়েছে যে ল্যান্ড শেয়ারিংয়ের মাধ্যমে তারা বিল্ডিং ডেভেলপ করছে, মাঝখান দিয়ে কাজ করতে যে তাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের ভিতরে পড়ে গেছে। এর ভিতরে ব্যাংক লোনের জন্য তারা অ্যাপ্লিকেশন করছে, সেই লোনের অ্যাপ্লিকেশন করতে যে দেখে যে তাদের যে রাজুকের থেকে যে অ্যাপ্রুভাল প্ল্যানটা নিয়ে এসে, যে প্ল্যানের উপরে বেস করে যারা মানে বিল্ডিংটা মানে কমপ্লিট করার চেষ্টা করতেছে, সেই প্ল্যান সেখানে রাজুকের সাথে, প্ল্যানের সাথে তাদের এখানে এটা সাংঘর্ষিক। একদম তাহলে একটা লিটিগেশন হয়ে গেল, আচ্ছা, তাহলে ওই জায়গায় ব্যাংক ফাইন্যান্স করছে না। কেন করছে না? যেহেতু রাজুকের প্ল্যানের সাথে, কারণ যখন একটা ইনস্টিটিউট যখন আপনাকে লোন দিবে, তখন কিন্তু তারা কিন্তু অল ডকুমেন্টস চেক আপের পরে দেন তখন কিন্তু তারা ডিসিশন নিবে যে তারা লোনটাকে স্যাংশন করবে কি করবে না। কিন্তু যখন দেখছে যে না, আমার এখানে প্ল্যানে একটু প্রবলেম আছে, যারা 4-5 জন, 8 জন, 10 জন যারা সবাই মিলে যখন তারা ডেভেলপ শুরু করলো, তারা ওই প্ল্যানটা শুধু রাখতে হয়, তারা রাখছে, কিন্তু তাদের মতো করে তারা গড়ে উঠেছে। যখনই তাদের মতো করে গড়ে উঠছে, এখন তাদের যখনই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের ভিতরে তারা পড়তেছে, তারা হয়তো প্ল্যান করলো যে আমি হয়তো 10 তলা বিল্ডিং করব, 2টা ইউনিট করে করব। ইন দি মিন টাইম তারা বললো যে না, এখন তো ক্রাইসিস, আমি আরও 2টা শেয়ার বিক্রি করব। তখন 2টা শেয়ার বিক্রি করতে যে দেখা গেল যে তারা হয়তো আরও
দুইজন ব্যক্তিকে তারা হাজির করলো এবং তাদের কাছ থেকে কিন্তু পয়সাও নিল। এই নিয়ে তারা কতটুকু উঠাতে পারবে কাজটা। কিন্তু এটা যদি নাকি কোনো ডেভেলপার কোম্পানি হয়, যাদের সাথে আমি এগ্রিমেন্টের মাধ্যমে, যাদের সাথে আমি মানে কমপ্লিট করছি, যারা এবং তাদেরকে একটা কোন সময় আমাকে মানে হ্যান্ডওভার দিবে তারও একটা টাইম ফ্রেমও যখনই একটা ডেভেলপার ডেফিনেটলি সেটা বেঁধে দেয়, এবং সেই অনুযায়ী তারা কিন্তু এবং ফুল চার্জটা আমি তাদেরকে করতে পারবো যদি আমি এখানে কোনো রকম চার্জ করতে পারবো। এবং যদিও এখানে যদি কোনো কিছু প্রবলেম অ্যারাইজ হয় তাহলে এর সম্পূর্ণ রিস্কটা ডেভেলপার কোম্পানি নিয়ে থাকে, বিকজ অফ দিস ইজ তাদের বিজনেস। এই কারণে এটাই তাদের কাজ এবং এটাই তাদের ব্যবসা এবং এটা তাদের গুডউইল। সাদিমের সাথে একটা জিনিস আমি অ্যাড করি, সেটা হচ্ছে এই যে দায়িত্ব যাকে দেবে এটাও তাকে দেখে শুনে দিতে হবে ডেফিনেটলি। কারণ হচ্ছে আপনি ইদানিং দেখবেন যে কিছু কিছু কোম্পানির দেখবেন যে ফেন্সিং দিয়ে রাখছে, সাইনবোর্ড দিয়ে রাখছে যে ল্যান্ড শেয়ার বিক্রি করা হচ্ছে। হ্যাঁ, ওরা কিন্তু ফ্রেন্ডরা না, এরা কিন্তু একটা প্রতিষ্ঠান। আচ্ছা, তো এই প্রতিষ্ঠান কারা? দে আর নট রিনাউন্ড কোনো রিয়েল এস্টেট কোম্পানি দেখবেন না যে ল্যান্ড শেয়ারের বিজ্ঞাপন দেবে। হ্যাঁ, তারা হয়তো একটা চাঙ্ক অফ ল্যান্ড সামহাও ম্যানেজ করছে, ওরা নো যে আসলে কি ওটা মানে আইনগত, যেটা সাদিক ভাই বলেন আইনগত কিনা জমিটা আমরা জানি না, কিন্তু ওরা আসলে চটকদার বিজ্ঞাপন দিয়ে রাখছে যে ল্যান্ড শেয়ার বিক্রি করা হবে। আপনি তো খুব কম দামে চলে যাচ্ছেন লাভ দিয়ে, তো ওই প্রজেক্ট আপনি আদৌ পাবেন কি পাবেন না তার কোনো নিশ্চয়তা আছে? নোবডি কিনা, এটা কে দিতে পারবে না। এবং আমি এটা তো নিশ্চয়তা কেউ দিতে পারবে না, এটা তো সত্য কথা। পাশাপাশি যে জিনিসটা হয়, যিনি এই চক্রে পা দিয়েছে সে কিন্তু সারা জীবনের জন্য কিন্তু সাফারিংসের ভিতরে পড়ে গেছে, সেটা কখনো রিকভারি করতে পেরেছে এমন রেকর্ড অন্ততপক্ষে আমাদের এই কন্টেস্টে খুবই কম। নাই তা বলবো না, খুব কম। আচ্ছা, একটা অ্যাপার্টমেন্ট বা একটা ফ্ল্যাট, একটা ল্যান্ড, এটা শুধুমাত্র তার সাথে সম্পৃক্ত না, টোটাল ফ্যামিলির সাথে সম্পৃক্ত। একদিন সে হয়তো থাকবে না, কিন্তু পরবর্তীতে তার ওয়ারিশরা কিন্তু এর মালিক হবে। সেই মালিকানা কতটুকু শক্ত, এই মালিকানাটা কতটুকু লিগালাইজ আছে, সেই জিনিসটাকে ইন্টিগ্রেট করার জন্যে আপনাকে প্রথমেই আপনাকে এই সচেতনতা আনতে হবে যে আমি যেখানে ফাইন্যান্স করব, আমি যেখানে বিনিয়োগ করব, সেইটা আমার কতটুকু আইনসঙ্গত এবং কতটুকু আমি এর থেকে পিসফুলি আমি এখান থেকে এর পুরো নির্যাসটা আমি নিতে পারি। আমাদের ইনকামের টাকা আমরা জমিয়ে তারপর আমরা একটা ফ্ল্যাট কিনি বা একটা জায়গা কিনতে চাই। বাংলাদেশের 90% পিপল ইনভেস্টিং ইন রিয়েল এস্টেট। সো এই রিয়েল এস্টেটের জায়গাটায় মানুষের এই যে ভাইয়া বলছে চটকদার বিজ্ঞাপন দিয়ে থাকছে, বিভিন্ন রকমের প্রলোভন দিচ্ছে, এবং আমরা অনেক কোম্পানির নামও জানি যারা নিয়ে চলে গিয়েছে। আচ্ছা, তো এরকম অনেক। আমার আরেকটা কোশ্চেন আপনার কাছে, মানে এটা আমি এভাবে বলতে চাই যে আমরা যে রাজুক থেকে বা আমাদের বিভিন্ন অর্গানাইজেশন যারা কিনা আমরা প্ল্যান করি, সেক্ষেত্রে কিছু গাইডলাইন থাকে, 5 ফিট বা 10 ফিট রাস্তার উপরে। আবার আমাদের ড্যাপও আছে, ড্যাপ নিয়েও আমরা বেশ কাজ করি। তো সেক্ষেত্রে নিজের মতো করে, যেটা আপনি একটু আগেও বললেন যে নিজের মতো করে তুলে ফেলি, তো সেক্ষেত্রে কি আমাদের হোম লোন, যে আমরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে হোম লোন যে পাই, সেক্ষেত্রে কি এই নিজের মতো করে তুলে ফেললেও কি আমরা হোম লোন পাই, বা আইনগত দিক দিয়ে কি কোনো রকমের অবশ্যই আপনি অ্যাপ্রুভাল প্ল্যানের বাইরে যদি আপনি কোনো কিছু করেন তাহলে এক্ষেত্রে কোনো ব্যাংক লোনের পাওয়ার কোনো সুযোগ নাই, বা হোম লোন মানে কোম্পানিজগুলো যারা আছেন তাদেরও এখানে লোন দেওয়ারও কোনো এখতিয়ার নাই, যেহেতু এটা সঠিকভাবে অ্যাপ্রুভাল প্ল্যান অনুযায়ী বিল্ডিংটা স্ট্রাকচারটা ওঠে নাই। নাম্বার 1। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে যে কিছু কারেকশান থাকে, সেটা আইনগত দিক থেকেও সেটা থাকে। যেমন আমি একটা প্ল্যানে আমি বিল্ডিংটা, আমার অ্যাপার্টমেন্টটা আমি উঠাচ্ছি, কমপ্লিট করার চেষ্টা করছি। এখন আমি সেটাকে কিছু হয়তো ভুল ভ্রান্তি কিছু হতে পারে, সেটাকে আমি রিভাইজ প্ল্যান করতে পারি। কিন্তু রিভাইজ প্ল্যানের অর্থ হচ্ছে আমার ওই প্ল্যানটা বাতিল তা কিন্তু না, মানে ওইটাকে জাস্ট একটু কারেক্ট করে নিয়ে এসে একটা অ্যাকুমুলেট করা, এটাই হচ্ছে রিভাইজ প্ল্যান। আচ্ছা, এখন যেমন আগে আমার একটা প্ল্যানে ছিল একটা সিঁড়ি, সেখানে আমি রিভাইজ প্ল্যানে আমি হয়তো আর একটা, যেহেতু আমার স্পেস আছে সব কিছু আছে, আমি আর একটা সিঁড়ি করতে পারি। আচ্ছা, এখন এই সব কারেকশানগুলো করার পরে বা এরকম কোনো ত্রুটি বিচ্যুতি যদি থাকে, সেই ক্ষেত্রে করার পরে তখন আপনি নতুন করে অ্যাপ্লাই করলে সেটা ব্যাংক তখন লোনের জন্য তারা হয়তো এগ্রি হবেন বা তারা দেওয়ার চেষ্টা করবেন বা তারা দেনও।
কিন্তু কখনোই রাজুকের অ্যাপ্রুভাল প্ল্যান বহির্ভূত আপনি প্রজেক্টে আপনার মানে বলতে পারেন যে আপনার ল্যান্ডের উপরে ডেভেলপ করাতে আপনি কখনো লোন এখানে পাওয়ার আশা করবেন না। ব্যাংক কিন্তু শুধুমাত্র আপনার প্রোফাইলটা অ্যাপ্রুভ করবে না, সে প্রথমেই দেখবে প্রজেক্টের প্রোফাইলটা সে অ্যাপ্রুভ করবে, জি হুইচ মিনস আপনার একদম লিগ্যাল থেকে কিন্তু আপনার জমির লিগ্যাল কাগজগুলি ফার্স্টে ভেটিং হবে, আপনার সব পারমিশনসগুলি আছে কিনা সেই পারমিশনসগুলি তারা ভেটিং করবে, এবং অ্যাকর্ডিং টু রাজু আপনি করছেন কিনা সেটাও তারা ভেটিং করবে। ভেটিং করার পরে দেন তারা ডিসাইড করবে যে দিস প্রজেক্ট ইজ অ্যাপ্রুভড, তখন সেখানে আপনি হন বা সাদি ভাই হোক XYZ যেই হোক না কেন তাকে সে লোন পাবে। বাট যদি ওখানে কোনো ব্যত্যয় ঘটে তখন তারা ওই প্রজেক্টে লোন দেবেন না। আপনি যদি কারেকশনসও করতে চান, কারেকশনস করতে গেলে কিন্তু অনেকগুলি চড়াই উত্তরে পেরোতে হবে। ভাই যেটা বললো যে সে আপনি জেনারেল স্টেয়ার করছেন, আপনি ফায়ার স্টেয়ার করেননি, উইদাউট ফায়ার স্টেয়ার তো আপনার যেহেতু আপনাকে রাজুকে ফায়ার স্টেয়ার দিয়ে দিচ্ছে, আপনি ফায়ার স্টেয়ার করেননি, ইউ হ্যাভ টু ডু দ্য ফায়ার স্টেয়ার। অ্যান্ড এই ফায়ার স্টেয়ার করতে গিয়ে আপনাকে আবার ইঞ্জিনিয়ারিং ফাংশনাল কোনো চেঞ্জ আছে কিনা, কোনো আপনার বিল্ডিংয়ে কোনো ফাংশনিংয়ে চেঞ্জ হতে পারে, ড্যামেজ হতে পারে, রিস্ক থাকতে পারে, মানে পুরো সিস্টেমটা তখন কিন্তু ওই হাউজিং কোম্পানি ওই রিস্কটা কিন্তু সে নেবে না। রিভাইস প্ল্যান যে করবেনই আপনি ওটার উপর আপনি ইট ইজ নট সো ইজি, সে হুট করে কিন্তু আপনাকে দেবে না, কারণ তখন তো সে চিন্তা করবে যে এই বিল্ডিং এর স্ট্রাকচারে কোনো ইয়ে আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা। প্রবলেম থাকলে তাহলে তারা তো কি পাবে, তাদের কাছে থাকবে আপনার লিয়েন থাকবে আপনার অ্যাপার্টমেন্টটাই, যে আপনি দিতে না পারলে ওই অ্যাপার্টমেন্ট তারা ক্যাপচার করবে, বিক্রি করবে। তো যদি ফাউন্ডেশন ঠিক না থাকে তাহলে সে কি বিক্রি করবে। আচ্ছা, আর যদি আপনি পার্সোনাল লোন নিতে চান ব্যাংক থেকে, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু, বাট ওই প্রপার্টি এগেইনস্টে হবে না। আর পার্সোনাল লোন তো ডেফিনেটলি এটা শাইনুর ভাই এটা তো আপনি অবশ্যই জানেন, সেটা হচ্ছে পার্সোনাল লোন তো আর আমার ওই প্রজেক্ট লোনের মতো অতটা হবে না, খুব ফিউ। তাহলে সেইটা আমার কতটুকু সাফিসিয়েন্ট আমার পরবর্তী নেক্সট মানে কাজের জন্য, সেটাও একটা কোশ্চেন আর কি। এই যে ডেভেলপাররা যেভাবে বিল্ডিং করছে তারাও কিন্তু অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। হ্যাঁ, তাও দেখা যাচ্ছে যে তাদেরও ভিতরেও কিন্তু অনেক প্রপার্টি বা ডেভেলপমেন্ট অর্ধেকে গিয়ে থেমে গিয়েছে, টাকা পয়সা দিতে পারছে না, এরকম অনেক প্রপার্টিও আমরা দেখি প্রজেক্ট কমপ্লিট করতে পারছে না, একদমই পাচ্ছে না। সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় কি ধরনের আসলে চ্যালেঞ্জ আসলে রিয়েল এস্টেট কোম্পানিগুলোও ফেস করে? কারণ কি এটা কোশ্চেনটা করার কারণ হচ্ছে আমি রিয়েল এস্টেটের কাছে গিয়ে এমন একটা রিয়েল এস্টেট কোম্পানির কাছে গিয়েছি, তার হয়তো বা স্ট্রাকচার সব ভালো, সব কিছু ভালো, কিন্তু সেও এখনও পর্যন্ত অনেক সময় লাগছে তার প্রজেক্টের হ্যান্ড ওভার দিতে। তো সে কারণেও কিন্তু মানুষ একটু ঝুঁকতেছে যে ল্যান্ড শেয়ারিংয়ে যে আমরা একটু করলে হয়তো বা পেতে পারি। আমি চ্যালেঞ্জটার কথা বলার আগে আমি প্র্যাকটিসটার কথা বলি। প্র্যাকটিসটা কিন্তু একই রকম বলতে ল্যান্ড শেয়ারিং এর যে কনসেপ্টটা আমি বললাম, ওই যে যখন আপনার শর্ট অফ ফান্ড, বাংলাদেশের অনেক রিয়েল এস্টেট কোম্পানি আছে, তারা অনেক সুনামের সাথে দীর্ঘ 40 বছর থেকে, বা অনেক এমনও রিয়েল এস্টেট কোম্পানি আছে 50 বছর থেকে বাংলাদেশে তারা ব্যবসা করে আসতেছে এবং সুনামের সাথে। তো অ্যাজ এ কাস্টমার আমাকে তো চুজ করতে হবে হু ইজ রাইট হু ইজ রং, তাই না? ওইটা চয়েস করার দায়িত্ব আমার। আমি যখন ভুল পথে পা গাই তাহলে তো এটা আমার দোষ, এটা আমি অন্য কারোর দোষ দিলে হবে না। বাট হ্যাঁ, যে রিয়েল এস্টেট কোম্পানিগুলি আজকে আমি নাম বলছি না, যাদের ক্ষেত্রে এটা ঘটেছে, মোস্ট অফ দেমের ক্ষেত্রে দেখবেন ফার্স্ট ইস্যু হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা আসছে কোত্থেকে, যে আপনি 4-5টা প্রজেক্ট করেছেন, ভালো অঙ্কের টাকা আপনার পকেটে এসছে, ব্যাংকে এসছে, আপনি রিয়েল এস্টেটের পাশাপাশি কী করছেন, বিজনেস ডাইভার্সিফিকেশন চলে যাচ্ছেন। যখনই বিজনেস ডাইভার্সিফিকেশন যাচ্ছেন আপনি ইউনিট ফান্ড, রাইট? আর রিয়েল এস্টেটের টাকাটা তো আপনার তো ইএমআই আপনি জানেনই, প্রতি মাসে তো র ক্যাশ ফ্লো থাকে। এই ক্যাশ ফ্লো তখন হচ্ছে ডাইভার্ট হয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, যার কারণে প্রজেক্টগুলি হ্যাম্পার হচ্ছে, প্রজেক্টের কাজগুলি আটকে যাচ্ছে, প্রজেক্ট ঠিক মতো হচ্ছে না। এবং এই অবস্থায় গিয়ে যখন এই পাশেও স্ট্যাক হয়ে যাচ্ছে বা এই পাশেও স্ট্যাক হয়ে যাচ্ছে, তখন কিন্তু সব কলাপস হয়ে যাচ্ছে। আমি নাম মেনশন করতে চাচ্ছিলাম, বাট তারপর করবো না। আজকে আপনি দেখেন তো টপ লিস্টিং 20টা রিয়েল এস্টেট কোম্পানি, তাদের কোনো সমস্যা আছে না? বিকজ তারা তো ডেডিকেটেড, মানে ফোকাস তাদের একটাই, যে দে আর ডুইং রিয়েল এস্টেট অ্যান্ড দে আর ডুইং ভেরি ওয়েল, এবং কাস্টমার স্যাটিসফ্যাকশন, ইয়েস অফ কোর্স দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং একদম নাম ধরে আপনি নিজেও জানেন, আমি বলছি না, যে তারা দেখবেন যে আপনাকে যে ডেটে কমিটমেন্ট দিচ্ছে সেই ঠিক ডেটের ভিতরে কিন্তু আপনাকে হ্যান্ড ওভার দিয়ে দিচ্ছে, হুইচ ইজ ভেরি মাচ স্যাটিসফ্যাকশন। তো আমার কথা হচ্ছে যে আমি অ্যাজ এ কাস্টমার আমাকে নির্ধারণ করতে হবে যে আমি কোথায় যাব। ডেফিনেটলি ইট ইস বাজেট ওরিয়েন্টেড, বাট এখন কিন্তু রিয়েল এস্টেট কিন্তু আগের ধাঁচের মধ্যে নাই, চেঞ্জ হয়ে গেছে কিন্তু অনেক।
ভাইয়া তো আরো বলতে পারবে, ভালো বলতে পারবে। সিম্পল, আপনি মিরপুরে 7.5 কাঠা জমির উপরে যদি একটা 1840 স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট কিনেন, যতটুকু ল্যান্ড পাচ্ছেন, যে শেয়ার অফ ল্যান্ড রেজিস্ট্রেশন হচ্ছে আপনার নামে, কিন্তু একটা কন্ডোমিনিয়ামে যখন সেম টাইপের একটা অ্যাপার্টমেন্ট কিনছেন, আপনার কিন্তু ল্যান্ড ডাবল পাচ্ছেন আপনি, মোর দ্যান দ্যাট। আচ্ছা, ডু ইউ নো হোয়াই? বেস কন্ডোমিনিয়ামে তো আপনি বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস রাখছেন, স্পেস রাখছেন, জি জি ওই ল্যান্ডগুলিও তো আপনার, ইট ইজ ইওর ল্যান্ড না? হ্যাঁ তো একই টাকায় আপনি কন্ডোমিনিয়ামও কিনতে পারেন, আবার আপনি ব্যস্ততম জায়গাও কিনতে পারেন, চয়েস ইজ ইয়ার্স। তো আলটিমেটলি যেটা হচ্ছে যে আমি বলবো যে ইট ইজ ইয়োর চয়েস, ওয়ার ইউ উইল গো, হাউ ইউল গো। দুটো জিনিসের মধ্যে একটা হচ্ছে যে নাম্বার ওয়ান, যে এই যে কম্প্যারিজন অফ অ্যাপার্টমেন্ট, আপনি একটা 1500 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট নিজে করলেন, আর একটা রিনাউন্ড একটা কোম্পানির কাছ থেকে 1500 স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট আপনি কিনলেন, মেবি আপনি একটু বেশি দামে কিনলেন, ধরো 20% দামে বেশি কিনলেন। আপনি যখন সমস্যায় পড়বেন, আপনার টাকার দরকার, বিক্রি করতে গেলে আপনার এই ফ্ল্যাটের দাম কত পাবেন, আর সেই রিনাউন্ড ডেভেলপার কোম্পানির অ্যাপার্টমেন্টের দামটা কত পাবেন, আপনি হিসাব করে দেখেন তো। দিস ইজ দ্য রাইট কোশ্চেন। মানে এক্ষেত্রে আমি শাইনুর ভাইয়ের সাথে একমত যে আমি যদি এইভাবে বলি যে সেটা হচ্ছে যে আপনি যদি কোনো কোম্পানির কাছ থেকে যদি কোনো পারচেস করেন, এবং সেটা যদি ব্র্যান্ড কোম্পানির কাছ থেকে পারচেস করেন, ডেফিনেটলি ওর ফ্লেভারটা আপনি পার্সোনালি আপনি কয়েকজন মিলে যেটা আপনি করলেন তার ফ্লেভারটা এক হবে না। আর অন দ্য আদার হ্যান্ড দেখেন, একটা রিনাউন্ড রিয়েল এস্টেট কোম্পানি কিন্তু একই ধরনের প্রোডাক্ট করে না, তারা কিন্তু কয়েকটা রেঞ্জের প্রোডাক্ট করে। জি। সো আমি বুঝতেছি যে আমার পকেটের অবস্থা কিরকম, তো আমি এমন না তো যে আমাকে টপ রেঞ্জের অ্যাপার্টমেন্টটাই কিনতে হবে, তাই না? আমাদের তো মানে অ্যাজ এ হিউম্যান বিং আমাদের তো বেসিক মূলত কয়েকটাই, খাদ্য, বস্ত্র, বাসস্থান। তো আমার তো কি, আমি ঢাকা শহরে, সবার একটা নিজস্ব গোল থাকে যে ফার্স্টে ঢাকায় এসেছি, একটা ভালো জব হয়েছে, জব হওয়ার পরে ফার্স্টে থেকে একটা বাইক কিনবো, একটা হোন্ডা, তারপরে বাইক কেনা হয়ে যাওয়ার পর তখন একটা প্ল্যান থাকে যে একটা গাড়ি কিনবো, গাড়ি কেনা যাওয়ার পর একটা বাড়ি কিনবো। তো এই যে বাড়িটা যে আমাকে একদম ওই যে এলিট ক্লাসের বাড়ি হতে হবে, নট নেসেসারি। আমি অ্যাকর্ডিং টু মাই টেস্ট, আমার একটা সুন্দর একটা ফ্ল্যাট হবে, আমার ফ্যামিলিকে অ্যাকোমোডেট করতে পারে, তো ওইটার জন্য আমি রিস্কে যাবো কেন ভাই? হোয়ার শুড আই টেক মাই মানি ইন দ্য রিস্ক? রাইট, না একদমই ঠিক করেছেন। আর প্রাইজের ক্ষেত্রে সেটা তো এরিয়া ওয়াইজ তো এটা ভ্যারি করে। হ্যাঁ, আমি তো বললাম ক্লাসিফিকেশন তো আছেই। এখন আমার যেমন ক্যাপাসিটি, আমাকে চিন্তাও করতে হবে ওই ক্যাপাসিটিতে, বাট সেটা হইতে হবে অবশ্যই, কারণ কোম্পানিগুলো তো সব জায়গায় যাচ্ছে, বিজনেস তারা সব শ্রেণীর মানুষদের কাছেই দাঁড় গোড়ায় পৌঁছে দিচ্ছে, কাজে আমাকে চিন্তাও করতে হবে ওইভাবে। আমি অনেকখানি আমাদের শ্রোতারা অবশ্যই অনেক জিনিস পরিষ্কার ধারণা পেয়েছেন, আসলে কিভাবে তাদের কষ্টের টাকা, আমি কেন বারবার কষ্টের টাকা বলি, কারণ এই যেটা ভাই একটু আগে বললো যে লাইফ স্টাইলে মানুষের প্রথমে সে একটা মোটরসাইকেল কথা চিন্তা করে, তারপরে একটা গাড়ি চিন্তা করে, তারপরে একটা বাড়ি চিন্তা করে, সেই বাড়িটা করতে গেলে যে আমাকে এলিট সোসাইটিতেই যেতে হবে বা নচ করতে না, বা হতে পারে একসময় গিয়ে আমার এরকম অ্যাবিলিটি হতে পারে, অবশ্যই। আমি আপাতত আমার বেসিক, যে বললাম বেসিক নিডটা, আপনার বেসিক নিড, আপনার ক্লোদিং, আপনার ফুডিং, আপনার হাউজিং, তো বেসিক আপনার নিডটা ফুলফিল হোক, আপনি মেবি আপনি আজকে এই জায়গায় থাকবেন না, আপনার ক্যারিয়ার আরো গ্রো করবে, আপনি তখন এটা বিক্রি করে দেবেন, আর একটা ভালো জায়গায় নেবেন, আবার আরো গ্রো করবে, এটা বিক্রি, এটাই তো এই জায়গাটায়। তো আমি ফার্স্টে সাদি ভাই থেকে একটু পুরো জিনিসটাকে যদি আমি আইনগত একদমই কনক্লুশনে যদি আমি আসতে চাই, যে সাদি ভাই আপনার কাছে যদি এরকম কেউ যদি পরামর্শ চায় যে আমি ল্যান্ড শেয়ারিংয়ে যাচ্ছি, সেক্ষেত্রে আমাকে আসলে বেসিক কি জিনিসগুলো আমাকে দেখতে হবে আইনগত দিক দিয়ে, সেটা যদি আমাদেরকে বলেন, তাহলে আমাদের শ্রোতারা তাদের অনেক হেল্প হবে, যে তারাও এই জিনিসগুলো যদিও যায়, অবশ্যই শাইনু ভাই যেটাও বললো যে ল্যান্ড শেয়ারিং অবশ্যই করতে পারে, কিন্তু এর আগে যে জিনিসগুলো, তো আমি ওইটাই আপনাকে জিজ্ঞেস করছি যে আইনগত দিক দিয়ে আমরা কিভাবে এটাকে আগে জাস্টিফাই করতে পারি। সর্বপ্রথম যে জিনিসটা এটা হচ্ছে যে আমার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা দিয়ে আমি বলছি, সর্বপ্রথম আমাকে ল্যান্ডটাকে কতটুকু সুইটেবল আমার জন্য, সেটাকে আমার দেখতে হবে আগে। এবং এই সুইটেবলটা বলতে আমি এটাই বোঝাচ্ছি যে এখানে একটা ল্যান্ডের হার্ড হচ্ছে ডকুমেন্টস। এই ডকুমেন্টসটা আমাকে ভেরি ইম্পর্টেন্ট। আমাকে ল্যান্ডটাকে পারচেস করার জন্য আমাকে পারচেসটা আমি করব, অথবা আমি সেখান থেকে ফিরে আসব।
তো সেই ক্ষেত্রে আমার জমির যে দলিলটা যেটা সেটা একটা বড় ইস্যু, মালিকানা আমি যাকে বলছি। জি। আবার আরেকটু চিন্তা করলে বলা যায় যে এই মালিকানাটা যে বর্তমানে যিনি মালিক তার ডিটটা দেখলেই যে শুধু আমার হবে সেটাও না, আমাকে দেখতে হবে এর পূর্ববর্তী কে মালিক ছিল, যদি সেটা চেনটা আমার চেন ডিটগুলোকে আমাকে আগে একটু দেখে নিতে হবে। এরপরে আমার জমিটাকে অ্যাকচুয়ালি আমার কতটুকু, সেটা 5 কাঠা না 3 কাঠা না 4.5 কাঠা না 7 কাঠা, সেটাকে আমাকে একটু মেজর করতে হবে। 3 নম্বর হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আমাকে এরপরে জমির আরও কিছু রেলিভেন্ট ডকুমেন্টস থাকে, যেমন এর ভিতরে পর্চার কিছু ইস্যু থাকে, আর পর্চার কাগজপত্র যেমন সিএস খতিয়ান থেকে শুরু করে আরএস থেকে শুরু করে, এবং সর্বশেষ যেটা আপনি বলেন সিটি জরিপ, সেটাও আপনাকে দেখতে হবে। মালিকানার তার মিউটেশনটা আছে কিনা সেটা দেখতে হবে। সেই মিউটেশনটা বলতে আমি নামজারির কথা বলছি। নামজারির পরবর্তী পর্যায়ে এই নামজারিতেও কতটুকু মানে সলিড নামজারিটা, সেটাও আমাকে একটু কষ্ট করে আমাকে সংশ্লিষ্ট ল্যান্ড অফিসে যে একটু ভেরিফিকেশন করতে হবে, যেটাকে আমি ভেটিং বলছি আর কি। নাম্বার পাশাপাশি এইটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি তখন আমি এই জমির সংক্রান্ত বিষয়ে কোনো মর্টগেজ, হয়তো দেখা গেল আমি সেটা জানি না, হয়তো আমাকে যিনি আমি কিনতে যাচ্ছি, হয়তো যিনি সেলার তিনি হয়তো এই জিনিসটাকে হাইড করে ফেলছেন, তিনি হয়তো ভুলে গেছেন, যে কোনো একটা কিছু হতে পারে। আমার সিকিউরিটির জন্য, যেহেতু আমি ওকে ইনভেস্টর, আমি একজন ইনভেস্ট করব, আমি যেখানে ওটা পারচেস করব, সো দ্যাট এখানে আমার নিজের ইন্টারেস্টেই আমি সেই জিনিসটাকে ভেরিফাই করে নেব। আচ্ছা, এর পরবর্তী পর্যায়ে যদি আমি ভেরিফাই করতে যেয়ে দেখি হ্যাঁ কোনো এক সময় লোন ছিল কিন্তু এখন সেটা লোন নাই, উনি যদি এইটা যদি মুখেও বলে থাকেন, তাহলে ডেফিনেটলি আমার ওখান থেকে একটা এনওসি আনতে হবে। আচ্ছা, গেল। এরপরে যে জিনিসটা আমার খুব বেশি করে দেখার বিষয়, সেটা হচ্ছে যে এটা যদি হয়ে যায়, যদি প্রাইভেট ল্যান্ডের ক্ষেত্রে হয়, তাহলে যদি এটাকে কোনো লিজি প্রপার্টি হয়ে থাকে না, লিজি প্রপার্টি বলতে আমি বোঝাচ্ছি সাধারণত আমাদের এখানে দুইটা অথরিটি, আমাদের এখানে 2-3টা অথরিটি এখানে লিজ দেয়, যেমন রাজুক, তারপরে গৃহায়ন, তারপরে গণপূর্ত, এরকম। হ্যাঁ, তাদের লিজ হিসাবে তাদেরকে ল্যান্ডগুলোকে তারা দেয়। এই লিজ ডিটটা আমার ভেরিফিকেশনের জন্য ডেফিনেটলি ওটাও আমার জন্য, এই জায়গা নেওয়ার জন্য ভেরি ইম্পর্টেন্ট একটা ইস্যু। এইটাকে আমি ভেরিফিকেশন করব আমি ওই অথরিটির কাছ থেকে, ওই সংশ্লিষ্ট অফিসে। আচ্ছা, এর পরবর্তী পর্যায়ে পজিশন লেটার বলে একটা লেটার আছে, সেই লেটারটা আমি আগে দেখব। এর পরবর্তী পর্যায়ে আমার ওখানকার অথরিটির কোনো মিউটেশন আছে কিনা, অর্থাৎ যিনি মালিক, সেই মালিকের কোনো নিজস্ব, যখনই উনি লিজ গ্রহীতা হলেন তখন কিন্তু তার নামে অটোমেটিক্যালি কিন্তু এটা করতে হবে, এটা অটোমেটিক্যালি তার নামে মিউটেশনটা সে অথরিটি করে দেয়, সেইটুকু আছে কিনা সেটা দেখতে হবে। এবং ওই লিজ ডিটের এগেনস্টে আমার আদার্স কোনো কিছু এম্বার্গো আছে কিনা সেটা দেখতে হবে। আবার আমার ওই জায়গাটা সাধারণত এই ধরনের লিজি হোল্ডের ক্ষেত্রে, ল্যান্ডের ক্ষেত্রে সাধারণত কোনো রকমের সরকারি কোনো নিষেধাজ্ঞা থাকে না বা কোনো দাগের কোনো প্রবলেম থাকে না, থাকে হচ্ছে প্রাইভেট ল্যান্ডের ক্ষেত্রে। তো প্রাইভেট ল্যান্ড যেটা আমি বললাম, যেটা আবার আসছি আমি, প্রাইভেট ল্যান্ডের ক্ষেত্রেও আমাকে এটা আগে দেখতে হবে যে আমি যে দাগের উপরে জায়গাটা আছে সংশ্লিষ্ট, আমার ওখানে ল্যান্ড অফিস সহ আমি অ্যাকচুয়ালি আমি মানে ভূমি অফিসে যে আমার রেসিডেন্ট অফিসে যে দেখতে হবে যে আমার যে দাগের পরে আমার জায়গাটা যেটা আমি নিতে চাচ্ছি সেইটা আসলে আমার এখানে গভর্নমেন্টের কোনো ইন্টারেস্ট আছে কি না। যেমন আমি একটা কথা আমি আপনাকে জানাতে পারি বা বলতে পারি, সেটা হচ্ছে যে আমি এরকম একটা কাজ করতে যে দেখেছি যে সেই জায়গাটাতে আমাদের যে মেট্রো রেলের কার্যক্রম হচ্ছে, সেখানে তাদের একটা আপনার একটা স্টেশন হওয়ার মানে প্রস্তাবনায় ছিল। পরবর্তীতে এটা কি হয়েছে সেটা আর জানি না, এটা হয়নি হয়তো বা এরকম ছিল, যেহেতু তার জায়গাটা, কিন্তু সেটা যে এখন তার কাছেই তা না। কিন্তু এইটাও তো আমার ক্ষেত্রে একটু রিস্ক হয়ে যায়, কারণ এটা তো আমরা সবাই জানি যে আমাদের সরকারের যখনই কোনো জায়গার বা যখনই কোনো কিছু অধিগ্রহণ তিনি করতে পারেন, এইটুকু এখতিয়ার তাদের আছে। হ্যাঁ, আবার আরেকটা এমবার্গো আছে যে ওই এদিকে যতটুকু জায়গা অধিকার করবে ওখান থেকে আবার একটা লিমিটেড এরিয়া আছে, কত 20 মিটার পসিবল। জি, এর ভিতরে কোনো স্থাপনা করা যাবে না এরকম। তা এই জিনিসগুলো আমি যেহেতু ইনভেস্টর, আমি ইনভেস্ট করবো আমার স্বল্প পুঁজি, সো দ্যাট এইগুলো কোনো রকম থ্রেট আছে কিনা সেইগুলো আমাকে আগে দেখে নিতে হবে। দেখে নেওয়ার পরে তখন আমি চিন্তা করতে পারি যে হ্যাঁ এই জায়গাটা আমি মোটামুটিভাবে, যিনি সেলার তিনিও ট্রান্সপারেন্ট, আমিও কিনতে চাচ্ছি, আমিও
সাবলীলভাবে আমি কিনবো। জি। কাজে এখানে পরবর্তীতে এটা কেন করছি, পরবর্তীতে যেন আমি এর ধরনের কোনো রিস্কে না যেতে পারি আর কি, Correct. পরবর্তীতে যদি আমি কোনো ঝামেলা না পড়তে পারি। দেখা গেল যে আমি এইগুলো দেখার পরেও আমি যখন সব কিছু প্ল্যান কমপ্লিট করার পরে বিল্ডিং ওঠাতে যাচ্ছি, এমন সময় দেখা গেল রাজুক থেকেই হোক বা যে কোনো অথরিটি থেকে হোক বলো যে এখানে এতটুকু তো করা যাবে না। Correct. আচ্ছা, আমি একটু শাহিনুর ভাইকে আমার শেষ প্রশ্নটা করতে চাই। সেটা হচ্ছে, শাহিনুর ভাই, আপনি বিগত অনেক দিন যাবৎ এই রিয়েল এস্টেট নিয়ে কাজ করছেন। এই খাতে আপনার যথেষ্ট মেধা, এক্সপিরিয়েন্স বলেন, অভিজ্ঞতা বলেন, সব কিছু আপনি দিয়েছেন। আপনি যদি মোটা দাগে যদি বলতেন আমাদের অডিয়েন্সকে যে কিভাবে আসলে তাদের টাকাটা খুব শর্ট করে যদি বলেন, আমাদের হাতে খুবই কম সময়, খুব শর্ট করে কয়েকটা পয়েন্ট যদি বলতেন যে কিভাবে তারা বিনিয়োগে করার আগে কি কি জিনিসগুলো তাকে চিন্তা করতে হবে। থ্যাংক ইউ আরিফ ভাই। সেটা হচ্ছে যে আমি প্রথম দিকেও বলেছি যে সবার টাকার মূল্যই সবার কাছে সমান, বাট আপনি টাকাটাকে সঠিক জায়গায় বিনিয়োগ করাটাই হচ্ছে গিয়ে বুদ্ধিমানের কাজ। তো আমি যদি আপনার এই ধরনের ল্যান্ড শেয়ার নিয়ে যদি কোনো প্রজেক্ট করা যায়, সেক্ষেত্রে সবগুলি পর্যায় সঠিকভাবে করে যদি করতে পারে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। বাট আমার মনে হয় ইট ইস ভেরি ডিফিকাল্ট জব। বাট আই উড সাজেস্ট যে আদার দ্যান ডুইং দ্যাট, বাংলাদেশে অনেক রিনাউন্ড রিয়েল এস্টেট কোম্পানিজ আছে, তারা বিভিন্ন ধরনের ক্যাটাগরি প্রোডাক্ট বিভিন্ন এরিয়াতে করছে। এখন ঢাকা শহরে দেখবেন, আগে যেমন ঢাকা শহরটার একটা ডিস্টেন্স ছিল, এখন ঢাকা শহরের ডিস্টেন্স নাই, খালি শুধু ট্রাফিক আছে। জি জি। এবার সময়ের ডিস্টেন্স আছে, কিন্তু আপনার আলটিমেটলি যদি আমরা দূরত্ব মাপি কিলোমিটারে, সেই দূরত্ব তো আলটিমেটলি কমেই গেছে সময়ের মধ্যে। কমিউনিকেশনস এখন ফাস্ট হচ্ছে, আরও ফাস্ট হবে। সেক্ষেত্রে আমার পার্টিকুলার সাজেশন হবে, একটা এক্সাম্পল দিয়ে বলে, যদি আপনার অ্যাপার্টমেন্টে মিরপুরে হয়, আপনার অফিসে যদি এখন মতিঝিলে হয়, ইট ইস 20 মিনিটস ডিফারেন্স। আমি রাইট রং? তো তাহলে আপনাকে কেন এত কষ্ট করে কালশিতে গিয়ে একটা শেয়ারের প্রজেক্ট নিতে হবে কেন অনিশ্চয়তার ভিতরে? ইউ ডোন্ট নো যে আপনি এখান থেকে কবে পাচ্ছেন, তাই না? তো যেহেতু অপশনস আর ওপেন, আপনার যদি লিমিটেড মানি হয়, তাহলে আপনি ভালো একটা রিয়েল এস্টেট কোম্পানির কাছে যান, অথবা আপনি আপনার প্রজেক্ট করার জন্য এমন কাউকে নিয়োগ করেন যে আপনার সব দায়িত্ব নেবে, আপনি হ্যাসেল ফ্রি থাকবেন। আপনি জমি কিনে দিয়েছেন, তাকে আপনি আপনার কনস্ট্রাকশনের জন্য টাকা দিয়ে দেবেন, এবং সে আপনাকে সব প্রসেসগুলি ফলো করে আপনাকে বুঝিয়ে দেবে। আপনি যদি এনশিওর করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি শেয়ারিং প্রজেক্ট করেন। কিন্তু যে একজন কোম্পানি বললো যে আমরা শেয়ার বিক্রি করছি, আপনি দৌড় দিয়ে গিয়ে শেয়ার কিনে নিলেন, ডোন্ট ডু দ্যাট। আমি এটাতে সাজেস্ট করবো না। আমি সাজেস্ট করবো যে আপনি যান, ভালো কথা, বাট সব জেনে শুনে যান। অথবা আপনি একজন ভালো একটা রিয়েল এস্টেট কোম্পানির কাছে যান, অ্যাকর্ডিং টু ইয়োর বাজেট। আপনি ওদেরকে বলেন, ওরাই আপনাকে কনসাল্ট করবে যে আপনার জন্য কোথায় সুবিধা হবে, কোথায় ভালো হবে। ধন্যবাদ সাদি ভাই, অনেক কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আজকে আলোচনা থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি। যারা কিনা ল্যান্ড শেয়ারিং প্রজেক্টে আপনারা ইনভেস্ট করতে চাচ্ছেন বা ইন্টারেস্টেড আছেন, তাছাড়া রিয়েল এস্টেটে যারা ইনভেস্ট করতে চান, তাদের আসলে ইনভেস্ট করার আগে কি কি জিনিসগুলোকে জানা উচিত, সেই ব্যাপারগুলো আজকে আমাদের সাদি ভাই এবং শাহিনুর ভাই খুব ভালো করে আপনাদের মতো করে অ্যান্সার দিয়েছেন। ইনশাল্লাহ আমরা চাইবো আমরা আরও এই ধরনের রিয়েল এস্টেট, মানুষের অনেক কোয়েশ্চেন্স আছে, অনেক অ্যান্সার আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।